আসসালামু আলাইকুম। আজ 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ। মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী। ইরানে হামলায় নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ক্রাইসিস বিশ্লেষক ও সাংবাদিক এফ শাহজাহান এক প্রতিবেদনে জানিয়েছেন, নানা জল্পনা কল্পনার মধ্যেই কূটনীতির খেলা অনেক দূর এগিয়ে গেছে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এপার ওপার দৌড়াদৌড়িতে পরিস্থিতি কিছুটা ক্লাইম্যাক্সে মোড় নিয়েছিল। এরপর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফরের পর সেই পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে। ঢাকা দিল্লির নরবরে সম্পর্ক তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে। ফলে সেপ্টেম্বরে তারেক রহমানকে ভারত সফরে যেতেই হচ্ছে। দিল্লিতে হাসিনা সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি ঘটলেও দ্রুত সেই সম্পর্ক জোড়া লাগানো হয়েছে। ফলে এতদিন তারেক রহমানের ভারত সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা আর এখন নেই। এখন মত পাল্টাতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত সফরের বিষয়ে এতদিন অনাগ্রহ দেখালেও এখন আর না করতে পারছেন না তারেক রহমান। কারণ তাকে ভেতরে এবং বাইরে থেকে ভারত সফরে যাওয়ার ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছে। সে কারণে বাইরে কিছু জানতে দেওয়া না হলেও ভেতরে ভেতরে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতেও রাজি হয়েছেন তিনি। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম আমন্ত্রণটি ব্যক্তিগতভাবে ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ বিষয়ে ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ অবিনাশ পালিওয়াল মন্তব্য করেছেন, ভারতের দ্বিতীয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করা তারেক রহমানের রাজনৈতিক বিচারের ক্ষেত্রে বড় ভুল হবে। একটি পোস্টে পালিওয়াল বলেন, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ, আন্তরিক এবং অত্যন্ত উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। গত রবিবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক পরবর্তী ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ত্রিবেদী তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার ভারতের আগ্রহের কথাও জানান। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতেই দীনেশ ত্রিবেদী দিল্লি ছুটে গেছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানতে চাইলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সাম্প্রতিক বৈঠক ছিল ইতিবাচক ও গঠনমূলক। জয়সওয়ালের কথায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও সুর নরম করেছেন। তিনি মঙ্গলবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে কোনো সময়ে ভারত সফরে যেতে পারেন। মঙ্গলবার ঢাকায় প্রেস ব্রিফিংয়ে তাঁর দাবি, বিমস্টেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আলাদাভাবে দ্বিপাক্ষিক সফরের তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে তারেকের উপদেষ্টা জাহেদ আরও বলেন, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। তার এই কথা বেশ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে ভারতের আমন্ত্রণ অগ্রাহ্য করার সুযোগ নেই। বরফ গলা নদীর মতো তারেক রহমানের উপদেষ্টা জাহেদ আরও বলেন, বাংলাদেশে ফিরলে হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। হঠাৎ জাহেদের এই গলে যাওয়ায় প্রমাণিত হয়, দিল্লির আমন্ত্রণ কোনোভাবেই অগ্রাহ্য করতে পারছেন না তারেক রহমান। বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা তারেক রহমানকে 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত একটি বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 14 জুলাই কূটনৈতিক মাধ্যমে সেই আমন্ত্রণ পাঠানো হয়। তবে তারেক রহমান সেই সফরে যাবেন কিনা এখনো সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সোমবার জানিয়েছেন, সিদ্ধান্ত কবে নেওয়া হবে সেটাও তিনি বলতে পারছেন না। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে ব্রিফিং করেন। সেখানেও তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মিস্টার জয়সওয়াল বলেছেন, এ নিয়ে কোনো আপডেট থাকলে সেটা তিনি জানাবেন।
প্রধানমন্ত্রী হওয়ার প্রায় 4 মাস পর গত জুনে চীন সফর করেছিলেন তারেক রহমান। এরপরই তার ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু 5 আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের জেরেই ঢাকা দিল্লির মধ্যে তিক্ততা তৈরি হওয়ায় তারেক রহমানের ভারত সফরের অনিশ্চয়তা দানা বেঁধে উঠেছিল। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভী আরো বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন। কোনো ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কোনো স্থাবর নিদর্শনের ক্ষতি সাধন করলে অনধিক 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার ও নষ্ট করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন 2026-এ এমন বিধান রয়েছে। 2024 সালের জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে 2026 সালের 10 এপ্রিল আইনটি প্রণীত হয়। এই আইনের আলোকে প্রতিষ্ঠিত 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গত 5 আগস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় ঐতিহাসিক এই জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইনের 4 ধারায় বলা হয়েছে, জাদুঘরের প্রধান কার্যালয় থাকবে ঢাকার গণভবনে। আর 2009 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যে সকল গোপন কারাগারে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো জাদুঘর হিসেবে ঘোষণা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার অধিকার জাদুঘরের থাকবে। এক্ষেত্রে কোনো গোপন কারাগার যদি কোনো সংস্থার অধীনে থাকে, সেই ক্ষেত্রে উক্ত সংস্থা তা যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই জাদুঘরের নিকট হস্তান্তর করতে বাধ্য থাকবে এবং মানবতা বিরোধী কারাগার সমূহ জাদুঘরের শাখা জাদুঘর হিসাবে পরিগণিত ও পরিচালিত হবে। আইনের 5 ধারায় বলা হয়েছে, এই জাদুঘরের কার্যাবলীর মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন সংশ্লিষ্ট ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতিচিহ্ন, পূর্ববঙ্গের ইতিহাস, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও 1971 সালের মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট নিদর্শন, গণতন্ত্র ও মানবতা বিরোধী কার্যক্রম ও ফ্যাসিবাদের উত্থান সংক্রান্ত স্মৃতিচিহ্ন, প্রামাণ্য দলিল সংশ্লিষ্ট বস্তু ও নিদর্শন অনুসন্ধান, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন। আইনের 15 ধারায় বলা হয়েছে, জাদুঘর পর্ষদের সুপারিশ ও সরকারের পূর্ব অনুমোদন ক্রমে প্রদর্শন ও সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর বা অন্য কোনো জাদুঘর বা কোনো ব্যক্তির সাথে জুলাই অভ্যুত্থানের নিদর্শন স্থায়ী বা অস্থায়ীভাবে বিনিময় করতে এবং উপহার প্রদান বা গ্রহণ করতে পারবে। তবে এরূপ স্থায়ী বা অস্থায়ী বিনিময়ে উপহার প্রদান বা গ্রহণ করতে হলে চুক্তি সম্পাদন করতে হবে। আইনের 16 ধারায় বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো নিদর্শন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট রয়েছে মর্মে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকলে মহাপরিচালক বা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী উক্ত স্থান পরিদর্শন করতে পারবে এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জাদুঘরের প্রবেশাধিকার বিষয়ে আইনের 17 ধারায় বলা হয়েছে, পর্ষদ কর্তৃক নির্ধারিত প্রবেশ মূল্যের বিনিময়ে জনগণের জাদুঘরে প্রবেশাধিকার থাকবে। আইনের 22 ধারায় স্থাবর নিদর্শন ধ্বংস বা বিনষ্ট করলে দণ্ডের বিষয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি জাদুঘরের কোনো স্থাবর নিদর্শন বা উহার অংশবিশেষ ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতি সাধন করলে তা হবে অপরাধ এবং সেজন্য তিনি অনধিক 10 বছরের কারাদণ্ড বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আইনের 23 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা
ক্ষতি সাধন করলে তা অপরাধ হবে এবং সেজন্য তিনি অনধিক 5 বছরের কারাদণ্ড বা অনধিক 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অন্যদিকে 24 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি জাদুঘরে সংগৃহীত বা নিবন্ধিত কোনো নিদর্শনের উপর খোদাইকরণ, লিখন, লিপি উৎকীর্ণ বা স্বাক্ষর করলে তা হবে অপরাধ এবং সেজন্য তিনি অনধিক 1 বছরের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এদিকে আইনের 25 ধারায় বলা হয়েছে, জাদুঘরের কোনো কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত ধারায় অপরাধসমূহের দায়ে অভিযুক্ত হলে প্রচলিত দণ্ডের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা যাবে। এক্ষেত্রে আদালতে মামলা চলমান থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। এবার জানাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাগদাদ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনের সময় জাইদি বলেন, ইরাকের আকাশসীমা ও ভূখণ্ড কোনো পক্ষের আগ্রাসনের ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় এবং আকাশসীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টা সহ্য করা হবে না। ইরাকের এই অবস্থান এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। এর আগে 7 আগস্ট সৌদি গোয়েন্দা প্রধান খালিদ আল হুমাইদানের সঙ্গে বৈঠকেও জাইদি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং ইরাকের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে হামলায় ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি ইরাকের ভূখণ্ডে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা এবং ইরান সমর্থিত ইরাকি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পাল্টা হামলার হুমকির মধ্যেই বাগদাদ এই অবস্থান নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি তেল অবকাঠামোয় হামলার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়েছিল। এতে ইরাক আঞ্চলিক সংঘাতে আরও জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জাইদির বক্তব্যে ইরাকের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ দিকও স্পষ্ট হয়েছে। বাগদাদ নিজ ভূখণ্ডকে কোনো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে সামরিক অভিযানের মঞ্চ হতে দিতে চায় না। একই সঙ্গে ইরাকের আকাশসীমা ও সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের নিরাপত্তা বাহিনীর হাতে রাখার উপর জোর দিচ্ছে সরকার। ইরাকের এই অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশটির ইরান, সৌদি আরব, সিরিয়া ও তুরস্কের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির প্রতিবেশী। ফলে কোনো পক্ষ ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করলে তা সহজেই দেশটিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এর আগে জাইদি জানিয়েছিলেন, ইরাকের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে বিদেশি সামরিক উপস্থিতি কমানোর পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। ফলে প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার নতুন ঘোষণা বাগদাদের সার্বভৌমত্ব কেন্দ্রিক নিরাপত্তা নীতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার এই মামলাটি করা হয়। সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই আইনি পদক্ষেপ নিয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, এই স্কিমটি গভীরভাবে দুর্নীতিগ্রস্ত, বাজারে প্রভাব ফেলতে পারে এমন সরকারি তথ্য যারা অর্থ দিতে ইচ্ছুক, সক্ষম, তাদের কাছে সেই তথ্য সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন প্রেসিডেন্ট। মামলায় মার্কিন সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অধিকারকে উল্লেখ করা হয়েছে। এতে যুক্তি দেওয়া হয়েছে, এই স্কিম প্রথম সংশোধনীর অন্তর্নিহিত প্রেসিডেন্টের জনসাধারণের জন্য ঘোষণাগুলোতে সমান প্রবেশাধিকারের নিশ্চয়তা লঙ্ঘন করবে। মামলায় আরও দাবি করা হয়েছে, এই সাবস্ক্রিপশন সেবা পঞ্চম সংশোধনীর সুরক্ষারও পরিপন্থী হবে। তাদের যুক্তি, এই সংশোধনী সরকারকে সরকারি তথ্য পাওয়ার জন্য ইচ্ছামতো অর্থ আদায় করা থেকে বিরত রাখে। মামলায় ট্রাম্পকে তার সরকারি পদমর্যাদায় বিবাদী করা হয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোর নামও এতে রয়েছে। মামলার কেন্দ্রে রয়েছেন আলোচিত ট্রুথ এপিআই, যা জুলাই মাসে ঘোষণা করা হয় এবং 1 আগস্ট চালু হয়। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সাবস্ক্রিপশন সেবায় মাসে $60,000 থেকে $1 লাখ পর্যন্ত অর্থ নেওয়া হয়। এর বিনিময়ে গ্রাহকরা ট্রাম্প এবং ট্রুথ সোশ্যাল নামের ওই প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্টে রিয়েল টাইম বা তাৎক্ষণিক প্রবেশাধিকার পান। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press।
youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।